নমস্কার, সুপ্রভাত। এই ইনস্টিটিউটে যিনি ডিরেক্টর, তিনি, এখানকার অন্যান্য আধিকারিকরা, আমি অনুমান করছি যে যেসব স্কুলের ছাত্রছাত্রীরা এসছে তাদের শিক্ষক শিক্ষিকারাও সাথে এসছেন, আমার কয়েকজন সহকর্মী এবং সর্বোপরি প্রিয় ছাত্রছাত্রীরা। আজকে আমরা যে কারণে এখানে সমবেত বা এই সায়েন্স সিটি কর্তৃপক্ষ যে জন্য তোমাদেরকে ডেকেছেন, সেটা হচ্ছে যে আগামী 14 তারিখ সারা বিশ্ব জুড়ে যে দিনটা পালিত হবে, সেটার প্রত্যেক বছরই একটা থিম তৈরি করা হয়, আওয়ার রিভার্স আওয়ার ফিউচার, অর্থাৎ নদী এবং আমাদের ভবিষ্যৎ। এখন কেন এটা আমরা করছি, সেটা হচ্ছে পৃথিবী যে সময়কালটার মধ্যে আমরা পার হচ্ছি, এই সময়কালটাকে বিজ্ঞানীরা একটা নাম দিয়েছেন। এটাকে বলেন ওরা অ্যানথ্রোপোসিন। অ্যানথ্রোপোসিন মানে হচ্ছে আমরা পৃথিবী থেকে বেঁচে থাকার যে উপাদানগুলো সংগ্রহ করি, সেটা 4টি স্তর থেকে তৈরি করা হয়। একটা হচ্ছে পৃথিবীর উপরিভাগের যে মৃত্তিকা, যেটাকে আমরা ইংরেজিতে লিথোস্ফিয়ার বলি, তার উপরে আছে জল, হাইড্রোস্ফিয়ার অর্থাৎ নদী এবং সমুদ্র, তার উপরে আছে বায়ুমণ্ডল, অ্যাটমসফিয়ার, আর সর্বোপরি যে ভূজীব বৈচিত্র্যের মধ্যে মানুষও পড়ে, নানান প্রাণী। এই সব কিছু মিলে এই পৃথিবীটা খুব সুন্দর। কিন্তু গত 2 শতাব্দীর ইতিহাস যদি তুমি তাকিয়ে দেখো, তাহলে দেখবে যে পৃথিবীর এই 4টে যে সভ্যতাকে ধারণ করা 4টে স্তম্ভ বলতে পারি, 4টের উপরই খুব বড় ধরনের আঘাত লেগেছে। নদীও তার ব্যতিক্রম নয়। ভারত সরকার 300টার বেশি নদীর একটা দীর্ঘ তালিকা প্রকাশ করে বলেছেন যে এই নদীগুলোর বিভিন্ন অংশের জল মানুষের ব্যবহারের যোগ্য নয়। তার মধ্যে যে গঙ্গাকে আমাদের চিরকাল ভারতীয়রা পতিত পাবেনি বলেছে, যে গঙ্গাকে বলা হয়েছে সে পুণ্যদায়ী, সেই গঙ্গারও বিভিন্ন অংশের নাম আছে। তোমরা এই ছবিটা দেখতে পাচ্ছ, এটা এটা কি বলতো, কোথাকার ছবি? কে জানে? যদি কেউ জানো, যদি কেউ চিনতে পারো, হাত তোলো। কেউ চিনতে পারছো না? কেউ না? যদি চিনতে পারো একবার হাত তুলবে। কেউ কি হাত তুলেছে? না। এটা হচ্ছে, এই জায়গাটার নাম হচ্ছে গোমুখ। তোমরা বইয়ে পড়েছো না, গঙ্গার উৎস গোমুখ থেকে? পড়েছো তো? এখন ঘাট নাড়ছিস কেন রে? আগে তো হাত তুলতে বললাম তোকে। তো সব জানিস তো, সাহস করে হাত তুলে ফেলবি। হোক না ভুল একটু, তাতে কিছু যাবে আসবে না। এই গোমুখ কি? একটা হিমবাহের শেষ প্রান্তটা। দেখতে এই জায়গাটা কিছুটা মানুষ কল্পনা করেছে গরুর মুখের মতো, সেই জন্য এটাকে গোমুখ বলা হয়। এখান থেকে যে বরফ গলা জল বেরিয়ে গঙ্গার প্রথম জন্ম হচ্ছে। তা আমাদের দেশের তো শুধু গঙ্গা একটা নদী নয়, ভারতবর্ষে বহু নদীর দেশ, এবং এদেশের চিরায়ত সভ্যতা সবসময় নদীর পাড়ে গড়ে ওঠে, সারা পৃথিবীতেই তাই। তোমরা পড়েছো যে মিশরকে বলা হতো নীল নদীর দান। আমাদের সিন্ধু সভ্যতা, সেটা সিন্ধু নদীর পাড়ে গড়ে উঠেছিল। আমাদের গাঙ্গেয় সভ্যতা, এরকম বহু সভ্যতা সবসময় নদীর পাড়েই গড়ে উঠেছে। কেন? নদী সভ্যতাকে ধারণ করে, সভ্যতাকে লালন পালন করে। সেই নদী যখন বিপন্ন, একটা গবেষণাপত্র বলছে যে সারা পৃথিবী জোড়া যে দ্রুত পরিবর্তন ঘটছে, আবহাওয়া যেরকমভাবে উষ্ণ হয়ে উঠছে, যেভাবে হিমবাহগুলো সারা পৃথিবী জুড়ে গলে যাচ্ছে, তাতে এই শতাব্দীর মাঝামাঝি পৃথিবী থেকে 10টা নদী লুপ্ত হতে পারে। লুপ্ত হওয়া মানে শুধু বর্ষাকালে জল বইবে, বাকি সময় জল থাকবে না। সেই তালিকায় গঙ্গার নাম আছে। গঙ্গা এমনভাবে শুকিয়ে যাবে যে বছরে তুমি অন্তত 7-8 মাস নদীটাকে উজানের দিকে,
হেঁটে পার হওয়া যাবে। এটা শুধু গঙ্গা নয়, আরও বহু নদীর কথা বলা হচ্ছে। ইতিমধ্যেই যদি আমরা বাংলার নানান নদী, তুমি এই সময় যদি দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গের দিকে হাঁটতে আরম্ভ করো এবং একের পর এক নদী অতিক্রম করো, তাহলে দেখবে বহু নদী আর নদীর জল দেখতে পাবে না, শুধু দেখতে পাবে বালি। তুমি যদি দামোদরকে নিচের দিকে দেখো, তুমি যদি অজয়কে দেখো, ময়ূরাক্ষীকে দেখো, খালি বালি। আর উত্তরবঙ্গের নদীগুলোতে গেলেও দেখবে কয়েকটা বড় নদী ছাড়া বেশিরভাগ নদী শুকিয়ে গেছে। এটা একটা উদ্বেগের জন্ম নেয়। তোমরা জানো বোধহয়, ইতিহাসে পড়েছো যে সিন্ধু সভ্যতা একসময় সভ্যতার শীর্ষে উঠে, আজকে থেকে 4000 বছর আগে সিন্ধু নদী সভ্যতাটার অবক্ষয় হয়। এবং সেই অবক্ষয় হওয়ার মূল কারণ হচ্ছে ওখানে জলের সংকট দেখা দিয়েছিল। সেখান থেকে কিছু মানুষ পূর্ব দিকে সরে আসে, অর্থাৎ সিন্ধু অববাহিকার থেকে গঙ্গা অববাহিকার দিকে সরে এলো। তারা সরে এসে যখন সরে আসছে, তখন আরেকটু উত্তর দিক থেকে, যাদের আমরা এরিয়ান বলি, আর্য বলি, তারা এসে ভারতে ঢুকেছে। এই সিন্ধু নদীর অববাহিকা থেকে যারা এলেন আর উত্তর থেকে যারা এলেন, তারা মিলেমিশে একেবারে পাঞ্জাব থেকে আস্তে আস্তে পূর্ব দিকে এগিয়ে পাটনা পর্যন্ত একটা সভ্যতা গড়ে উঠল, যে সভ্যতাটাকে আমরা বলেছি গাঙ্গেয় সভ্যতা। তারপরে দক্ষিণ পূর্ব দিকে যে আমাদের যে বাংলা, সেটা তখন জলাভূমি, সেখানে কোনো বসতি বিশেষ ছিল না। কয়েকটা উঁচু জায়গায়, অপেক্ষাকৃত উঁচু জায়গায় মানুষ বাস করতো। একটা হচ্ছে পূর্ববঙ্গে, যেটাকে আমরা বারীন্দ্রভূমি বলি, আর আমাদের এই পশ্চিমবঙ্গে যেটা রাঢ় অঞ্চল বলি, অর্থাৎ হাওড়া, হুগলি থেকে বীরভূমের এই এলাকাটা, এই এলাকাটায় বসতি ছিল। তারপরে আস্তে 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 জলাভূমি থেকে ভূমি পুনরুদ্ধার করা হলো। তোমরা কি জানো যে এই বাংলা কথাটা কোত্থেকে এসছে? সেটা হচ্ছে তিব্বতীরা, জানো তুমি, তিব্বতী পরিব্রাজকরা এখানে আসতেন। তারা জলাভূমিকে বলতো বনস, এটা তিব্বতী ভাষায় বনস। তারপরে যেহেতু বাংলা সবটাই নিচু জায়গা, জলাভূমি, প্লাবনভূমি, যেটা ঠিক বাসের যোগ্য ছিল না, তখন এখানকার মানুষরা মাটি কেটে উঁচু করে সেই জলাভূমিগুলোকে ঘিরে দিল, যাতে বর্ষার জল উপচে না ছড়িয়ে যায়, কিছুটা বসতি এলাকা তৈরি করলো। এই উঁচু মাটি কেটে উঁচু করা জায়গাগুলোকে বলা হতো আল। এই বন কথাটা কালক্রমে লোকের মুখে মুখে বন, বঙ্গ, তার সাথে আল যুক্ত হয়ে বাঙ্গাল, বেঙ্গল, এইভাবে বাংলা কথাটির উৎপত্তি। আসলে স্থান নামের মধ্যে অনেক ভূগোল লুকিয়ে থাকে, স্থান নামের মধ্যে অনেক অনেক ইতিহাস লুকিয়ে থাকে। যেমন ধরো, এই যে ত্রিবেণী সঙ্গমে এত মানুষ স্নান করে, বা আমাদের এই ত্রিবেণী সঙ্গম, এটা আসলে প্রয়াগ যেটাকে বলি, যেটাকে প্রয়াগরাজ, সেখানে এখন ওই তৃতীয় নদীটা নেই, গঙ্গা যমুনা সরস্বতীর মিলন, এই জন্য ওটার নাম ত্রিবেণী। আর আমাদের হুগলি জেলায় যে ত্রিবেণী, সেখানে গঙ্গা যমুনা সরস্বতী নামে 3টে শাখা নদী বেরোচ্ছে, সেই জন্য ওটাকে বলা হয় যুক্তবেণী, যেখানে 3টে নদী মিলিত হচ্ছে। আর এটাকে বলা হয় মুক্তবেণী। তোমরা হয়তো সেই কবিতাটা পড়েছো, মুক্তবেণীর গঙ্গা যেথায় মুক্তি ভিতরে রঙ্গে, আমরা বাঙালি বাস করি সেই তীর্থে বরদ বঙ্গে। বহু লোকের বিশ্বাস, এদেশ তো বহু কিছু বিশ্বাসে চলে, যে প্রয়াগে যে গঙ্গা যমুনা সরস্বতীর মিলন, এখানে সেই গঙ্গা যমুনা সরস্বতীর মুক্তি। আসলে এর মধ্যে কোনো বিজ্ঞান নেই, আছে শুধু লোক বিশ্বাস। লোক বিশ্বাসে অনেক কিছু হয়। 65 কোটি মানুষ গিয়ে প্রয়াগরাজে স্নান করে, যে জায়গাটায় নদীর জল স্নানের যোগ্য নয়। তবু তো বিশ্বাসে মিলায় বস্তু নাকি তর্কে বহুদূর, আমরা বিশ্বাস করি। যাই হোক, যে কোনো লোক তার বিশ্বাস নিয়ে বাঁচা ভালো, কিন্তু বিশ্বাস যদি অন্ধ সংস্কারের জায়গায় হয়, বিশ্বাস যদি বিজ্ঞানের বিরোধিতা করে, তাহলে সেটা বিপজ্জনক। যে কথাটা বলছিলাম, তারপরে বাংলার এই এলাকার সভ্যতাটা গড়ে উঠল, এবং এই যে গঙ্গা এবং অন্যান্য নদীগুলোর বয়ে আনা জল পলি স্রোতে আস্তে 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 জলাভূমি ভরাট হলো। এখন নদী সম্বন্ধে আমাদের একটা ভ্রান্ত ধারণা আছে। আমি যদি ছেলে মেয়েদের জিজ্ঞেস করি যে নদী কি, ওরা বলবে যে নদী হচ্ছে একটা বহমান জলের স্রোত।
কিন্তু শুধু জল দিয়ে একটা নদী তৈরি হয় না, নদীর সাথে আর যা থাকলে তবে একটা নদী হয়, সেটা হচ্ছে এক হচ্ছে বহমান জলের স্রোত, দুই হচ্ছে ভাসমান পলি, তিন হচ্ছে তার মধ্যে জীব বৈচিত্র্য থাকতে হবে, তাদের মধ্যে নানান প্রাণ আশ্রয় নেবে, আর চতুর্থ হচ্ছে তার মধ্যে একটা শক্তি লুকিয়ে থাকে, সেই জন্য সে গতিশীল। এই চারটে উপাদান মিশলে একটা নদী হয়। আর এটা হচ্ছে, তোমরা যে জলচক্র পড়েছো না, যেটাকে ইংরেজিতে আমরা হাইড্রোলজিক্যাল সাইকেল বলি। হাইড্রোলজিক্যাল সাইকেল কি? সেটা যে বঙ্গোপসাগর এবং নদীগুলো থেকে জল বাষ্পীভূত হয়, বাষ্পীভূত হয়ে সে বাতাসের টানে চলে যায় হিমালয়ের দিকে, হিমালয়ের দিকে গিয়ে সে ঘনীভূত হয়, ঘনীভূত হয়ে সেই বাষ্পটা আবার জলবিন্দু বা তুষারে পরিণত হয়ে পাহাড়ের গায়ে পড়ল। এইবার সে গলে গেল, গলে গিয়ে সে আবার গড়াতে আরম্ভ করলো। অর্থাৎ জলচক্রটা এইরকমভাবে চক্রাকারে আবর্তিত হয় বলে ওটাকে আমরা চক্র বলি। আর এই জলচক্রের যে অংশটা মাটিকে ছুঁয়ে আছে, ভূত্বককে ছুঁয়ে আছে, সেটাই হচ্ছে নদী। তার মধ্যে একটা নদী হচ্ছে গঙ্গা। যেহেতু গঙ্গা খুব বড় নদী, এই সভ্যতাকে লালন পালন করেছে, বহু মানুষকে সে আশ্রয় দিয়েছে, সেই জন্য এটা সবচেয়ে গুরুত্ব ভারতীয় সভ্যতায়, সারা পৃথিবী জোড়াই এটার গুরুত্ব সবচেয়ে বেশি। এখন এই নদীর, এই বাংলা যদি পলি না বহন করে আসতো নদী পথে, তাহলে এই সভ্যতা তৈরি হতো না। এই প্লাবন ভূমি বলে নদীর একটা জিনিস আছে, নদীর দুপারে, যেটা বন্যার সময় নদীর দুপার ডুবিয়ে দেয়। তারপরে জল যখন নেমে গেল, নতুন পলি পড়ল, নতুন পলি পড়লে সেখানে কৃষিকাজ হলো। যার জন্য এই বাংলা এত উর্বর। বার্নিয়ার বলে একজন ফরাসি ডাক্তার, তিনি 1666 সালে ভারতে এসেছিলেন। এবার তার একটা লেখা, একটা বই আছে, তিনি বলছেন, আমি সারা পৃথিবীর নানান জায়গা ঘুরে দেখেছি, আমার ধারণা ছিল যে ইজিপ্ট বা মিশর হচ্ছে পৃথিবীর সবচেয়ে সমৃদ্ধশালী দেশ। দুবার বাংলায় এসে আমি বুঝেছি যে বাংলাই সবচেয়ে বেশি সমৃদ্ধশালী। পৃথিবীতে এত উর্বর ভূমি আমি পৃথিবীতে কোথাও দেখিনি। এই তার কিছুদিন পরে হ্যামিল্টন বলে আরেকজন সাহেব লিখছেন যে ধরো বর্ধমান জেলাকে তিনি বলছেন যে দামোদরের পলিতেটা এত উর্বর যে এই বর্ধমান জেলায় এত খাদ্যশস্য উৎপাদিত হয়, এটা সারা বাংলাকে খাওয়াতে পারে। ফলে মোগলরা বলতো যে বেঙ্গল ইজ দ্য প্যারাডাইস অফ ইন্ডিয়া, ভারতের মধ্যে বাংলা হচ্ছে এক স্বর্গোদ্যান, যেখান থেকে তারা সবচেয়ে বেশি খাজনা, সবচেয়ে বেশি সম্পদ পেত। এবং এই সম্পদই 8টা ইউরোপিয়ান জাতিকে বিভিন্ন সময় টেনে এনেছে। পর্তুগিজ থেকে আরম্ভ করে শেষে ইংরেজরা এসে এই দেশকে দখল করে দিল। যখন দখল করছে 1757 পলাশির যুদ্ধে, সে কথা তোমরা ইতিহাসে পড়েছ, তখনও বাংলা এত সমৃদ্ধশালী যে লর্ড ক্লাইভ যখন যুদ্ধ জয়ের 4 দিন বা 5 দিন পরে মুর্শিদাবাদ শহরে ঢুকছেন, তিনি লিখছেন যে এখানকার কিছু কিছু বণিক এত সমৃদ্ধশালী, ইট ইজ রিচার দ্যান লন্ডন। বলছে মুর্শিদাবাদ শহর তখন লন্ডনের থেকেও বেশি সমৃদ্ধ। তারপরে 200 বছরের ইতিহাস, অবক্ষয়ের ইতিহাস। ফলে নদীর প্রথমেই ভ্রান্ত ধারণাটা পরিষ্কার করে নাও, নদী মানে শুধু জল নয়, নদী মানে বহমান পলির স্রোত, নদী মানে ভূজীব বৈচিত্র্য, নদী মানে শক্তি, সব কিছু মিলে একটা নদী। নদী গতিশীল। এই গোমুখ থেকে আরম্ভ করে সে আস্তে আস্তে প্রবাহিত হয়েছে একেবারে আমাদের বাংলায় প্রবেশ করেছে। যখন বাংলায় প্রবেশ করেছে তখন তার চেহারাটা এরকম। এই যে দুপারে দেখছো প্লাবনভূমি, এই প্লাবনভূমির ওপরই সবচেয়ে বেশি উর্বরতা, কারণ এটাই নদীবাহিত পলিকে ধারণ করে। আইনি আকবরী বলে একটা বই আছে, সে আবুল ফজল লিখছেন যে গঙ্গার প্লাবনভূমি, নদীর প্লাবনভূমি এখানে এত উর্বর যে একটা দানা শস্য যদি এখানে পড়ে তাহলে 2 থেকে 3 সের ধান হয়। এত উৎপাদনশীল, এত প্রোডাক্টিভ হচ্ছে এর ফ্লাড প্লেন। ফলে এই নদী সারা দেশ জুড়ে, যদি আমরা
আজকে যেহেতু সময় খুব কম, আমি মূলত গঙ্গার কথা বলবো, কিন্তু দক্ষিণ ভারতে অনেকগুলো বড় নদী আছে, গোদাবরী, কাবেরী, কৃষ্ণা, যেগুলো সব পূর্ব বাহিনী বঙ্গোপসাগরে পড়েছে। আর ওই দিকে আরব সাগরের দিকে গেছে নর্মদা, তাপি। ইন্দাস বা সিন্ধু নদী সেটা আরব সাগরের, পাকিস্তানে ঢুকে আরব সাগরে চলে গেছে। কিন্তু গঙ্গা সে এমন একটা বিশালাকার নদী যেটা প্রায় 10 লক্ষ বর্গ কিলোমিটার এলাকার জল পলিস্রোতকে নিয়ে বাংলার উপর দিয়ে বঙ্গোপসাগরে যায়। এই নদী প্রতি বছর 525 বিলিয়ন কিউবিক মিটার বা ঘন কিলোমিটার জল বহন করে। সারা বছর নদীতে সমান জল থাকে না, বর্ষার সময় সে সর্বোচ্চ উচ্চতায় ওঠে, তখন সে দুকুল ছাপিয়ে ওঠে, কখনো কখনো বন্যা হয় এবং সে প্লাবনভূমিকে উর্বর করে। এর সাথে গঙ্গা যে পলিটা বহন করে আনে সেটা হচ্ছে 524 মেট্রিক টন এক বছরে। পৃথিবীতে কোনো নদী এত পলি বহন করে না। এই পলিটার ছাড়াও গঙ্গার আমাদের যে জলটা দেয়, যেটা বললাম 525 ঘন কিলোমিটার জল দেয়, এর মধ্যে 250 ঘন কিলোমিটার জল আমরা ব্যবহার করি, বাকিটা নদী দিয়ে বয়ে যায়। কৃষিক্ষেত্রে ব্যবহার করি, আমরা গৃহস্থলীতে ব্যবহার করি, শিল্পে ব্যবহার করি। ফলে এই নদীটা যদি না থাকতো তাহলে এই সভ্যতা শুকিয়ে যেত। এছাড়া মাটির নিচে 171 ঘন কিলোমিটার ভূগর্ভের জল আছে, যেটাও মাটির নিচে ঢোকে বর্ষাকালে, সেটাও আমরা ব্যবহার করি। আর এই নদী ভূজীব বৈচিত্র্যের একেবারে আতুর ঘর। তার মধ্যে প্ল্যাঙ্কটনের মতো ছোট প্রাণী যেমন আছে, তেমনি আরো নানান রকমের, একেবারে দক্ষিণ দিকে যখন নামো গ্যাঞ্জেটিক ডলফিন, নানান ধরনের মাছ, নানান ধরনের প্রাণী এর মধ্যে আশ্রয় দেয়। 43% ভারতীয় এই নদীটার ওপর কোনো প্রত্যক্ষ বা পরোক্ষভাবে নির্ভর করে। সারা ভারতীয় ভূখণ্ডের 26% হচ্ছে গঙ্গা অববাহিকা। 11টি রাজ্যের মধ্যে গঙ্গা অববাহিকা ছড়িয়ে আছে। আমি তোমাকে একটা ম্যাপে দেখাবো। এইরকম, এই যে বিশাল গঙ্গা হচ্ছে এই তার চলার পথ। এই চলার পথে সে তার শাখা নদী, উপনদী সব মিলিয়ে 11টা রাজ্যে ছড়িয়ে আছে। এখন গঙ্গা একা তো সব জলটা তৈরি করেনি, কতগুলো নদী হিমালয় থেকে নেমে এসছে, আর কতগুলো নদী দক্ষিণ ভারত থেকে প্রবাহিত হয়ে গঙ্গায় মিশেছে। তার মধ্যে সবচেয়ে বড় উপনদী হচ্ছে যমুনা। আর এই গঙ্গার উপনদীগুলোর উৎসমুখে 4টি খুব গুরুত্বপূর্ণ তীর্থস্থান আছে, যেটাকে আমরা 4 ধাম বলি। একটা হচ্ছে গঙ্গোত্রী, যমুনোত্রী, কেদারনাথ আর বদ্রীনাথ। 4টি নদীর উৎসেতে 4টে গুরুত্বপূর্ণ তীর্থক্ষেত্র। কেউ মনে করেন এটা, কেউ যান ধর্মের টানে, কেউ যান সৌন্দর্যের টানে। ফলে যেখান থেকে যমুনা বেরিয়েছে সেখানে যমুনোত্রী, যেখান থেকে গঙ্গা বেরিয়েছে সেখান থেকে গঙ্গোত্রী, মন্দাকিনী যেখান থেকে বেরিয়েছে সেখানে কেদারনাথ, আর আরেকটা নদী সেটা বেরিয়েছে বদ্রীনাথের ওখান থেকে। সবাই কিন্তু দুটো নদী যেখানে একসাথে মেশে সেটাকে বলে প্রয়াগ। যেমন আমি তোমাকে প্রয়াগের কথা বললাম, তেমনি অনেকগুলো প্রয়াগ আছে। যেমন রুদ্রপ্রয়াগ একটা প্রয়াগ, তেমনি দেবপ্রয়াগ একটা প্রয়াগ। এই নদী হরিদ্বারের কাছে সমভূমিতে নেমেছে। এই সমভূমিতে নামার পর সে প্রথমে সে উত্তর থেকে আসছিল, তারপরে সে এবার পূর্ব বাহিনী এইখানে রাজমহল পাহাড় পেরিয়ে ও বাংলায় প্রবেশ করছে। আর আমাদের মুর্শিদাবাদ জেলায় জঙ্গিপুরের কাছে ওটা দুটো ভাগে ভাগ হচ্ছে। একটা ভাগকে আমরা বলি ভাগীরথী, আর নিচের দিকটাকে আমরা বলি হুগলি, আর পূর্ব দিকে যেটা বয়ে গেছে এটাকে বলে গঙ্গা পদ্মা, যেটা বাংলাদেশের ভেতর দিয়ে সাগরে মিশেছে। এই নদীর টোটাল লেন্থ হচ্ছে প্রায় 2500 কিলোমিটার, উৎস থেকে মোহনা পর্যন্ত। আর যেটা বললাম পুরো অববাহিকার আয়তনটা হচ্ছে 10 লক্ষ স্কোয়ার কিলোমিটার, যেটা ভারতীয় ভূখণ্ডের প্রায় 26%। এইবার যদি তুমি একটু দেখো, এই নদীতে সমানভাবে জল বয় না। এই যে অবস্থাটা দেখছো এটা জুলাই আগস্ট মাস। জুলাই আগস্ট মাস মানে যখন গঙ্গায় 20 লক্ষ কিউসেকের বেশি জল আসতে পারে, কিন্তু বাকি সময়টা গঙ্গা দিয়ে এত জল বয় না। এই জুন মাসে যখন বৃষ্টি শুরু হলো তখন জলের স্রোত বাড়তে আরম্ভ করে। তারপরে
এই অগাস্টের মাঝামাঝি থেকে সেপ্টেম্বরের পরে আবার জল কমে যায়। এই যখন সে সর্বোচ্চ উচ্চতায় উঠল, সেটা হচ্ছে মূলত বৃষ্টির জল। এবার সেপ্টেম্বরে তো বৃষ্টি থেমে গেছে, তারপরে নদীতে জল আসছে কোত্থেকে? বর্ষার সময় এই যে 10 লক্ষ বর্গ কিলোমিটার এলাকা, সেই বৃষ্টির জলের একটা অংশ মাটির নিচে ঢুকেছে। সেই মাটির নিচে থেকে একটা অদৃশ্য স্রোত, যেটা আমি ওপর থেকে দেখতে পাই না, সেটা নদীর দিকে ক্রমাগত বহমান, যেটাকে ইংরেজিতে বেস ফ্লো বলে, সেইটা নদীকে আবার বাঁচিয়ে দেয়। এইবার এই জলটা কমতে কমতে আমরা ইতিমধ্যে শিল্পের জন্য জল তুলেছি, সেচের জন্য জল তুলেছি, আর নদীর দিকে স্বাভাবিকভাবে অনেক জল এসে গেছে। ফলে এই জল নামতে আরম্ভ করে, নামতে 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 মার্চ মাসের মাঝামাঝি এমন একটা জায়গায় নামে যখন থেকে আর নদীতে জল আসবে না। এইবার গঙ্গা শুকিয়ে যাওয়া উচিত ছিল, কিন্তু শুকোয় না। কেন শুকোয় না জানো? ঠিক সেই সময় হিমালয়ের যে তুষারগুলো, যেগুলো শীতকালে জমা হয়েছিল, সেগুলো গলতে আরম্ভ করে এবং শুখা মরশুমের প্রায় 70% জলস্রোত ওই বরফ গলা জলগুলো এসে নদীকে বাঁচিয়ে দেয়। ফলে তুমি দেখো প্রকৃতির কি অদ্ভুত ভারসাম্য। কখনো বৃষ্টির জল, কখনো ভূগর্ভের জল, কখনো তোমার বরফ গলা জল, কেউ একজনের গায়ের উপর এসে পড়ছে না। প্রত্যেকের চলার একটা সময় আছে। এই চলার সময়টা সে ঠিক তখনই তার দায়িত্ব নেবে যখন তার দায়িত্ব নেবার কথা। এখন পরিস্থিতিটা জটিল হয়ে উঠছে। কেন জানো? এই যে ক্লাইমেট চেঞ্জ, এটা শুধু পৃথিবীর উষ্ণতা নয়, এই উষ্ণতা সাথে আরো অনেক কিছু জড়িয়ে আছে। আমাদের বৃষ্টিপাতের ছন্দ বদলাচ্ছে, আমাদের ভূজীব বৈচিত্র্যের ওপর খুব বড় আঘাত করছে। ধরো দুটো ফুলের কথা আমি তোমাদের বলবো। এই সময় সবাই পুরুলিয়ায় একটা ফুল দেখতে যায়, পলাশ ফুল। এই পলাশ ফুল ফোটার কথা মার্চ মাসের গোড়ার দিকে, এই বছর ফেব্রুয়ারির গোড়ায় ফুটেছে। যারা হিমালয়ে যান, হিমালয়ে রোডোডেন্ড্রন ফুল ফোটে সিকিম, এইটাও এপ্রিল মাস নাগাদ ফোটার কথা, এইটাও আগে ফুটে যাচ্ছে। ফলে সমস্ত যেন চক্রটা বদলে যাচ্ছে। 2023 সাল ছিল পৃথিবীর 176 বছরের ইতিহাসে সবচেয়ে উষ্ণতম বছর। এটা ওয়ার্ল্ড মেটিওরোলজিক্যাল অর্গানাইজেশন তার রিপোর্টে বলছে। 2024 সেই রেকর্ড ভেঙেছে। গত 30 এপ্রিল গত বছর কলকাতায় উত্তাপ ছিল 45 ডিগ্রি সেন্টিগ্রেড, যেটা হিস্টোরিক্যালি কলকাতা কখনো দেখেনি। ঠিক সেই সময় দিল্লি প্রায় 50 ডিগ্রি উত্তাপ ছাড়িয়ে গেছে। এই উষ্ণতাও একটা গভীর প্রভাব ফেলছে বাস্তুতন্ত্রে এবং আমাদের জীবনযাপনের ওপরে, এবং সেটা নদীর ওপরও ফেলছে। এই যে তা তোমাকে দেখাচ্ছিলাম, সেটা হচ্ছে এই যে বৃষ্টির জল, এটা মাটির নিচে ঢুকলো, ঢুকে একটা অদৃশ্য স্রোত, যেটা তুমি চোখে দেখতে পাচ্ছ না, সেটা নদীর দিকে বয়ে এলো, যেটা তোমাকে মার্চ মাসের মাঝামাঝি পর্যন্ত নদীকে বাঁচিয়ে রাখলো। ফলে এই সাইকেলটা তোমাকে বুঝতে হবে, নেচার, প্রকৃতি কিভাবে তার ভারসাম্য রক্ষা করে। এক ভদ্রলোক, তিনি খুব বড় বিজ্ঞানী, তিনি বলেছেন প্রকৃতি সবচেয়ে বড় ইঞ্জিনিয়ার। সে অসাধারণ দক্ষতায় তার ভারসাম্য রক্ষা করে। এবং দেখো তুমি ন্যাচারাল ক্লকগুলোর দিকে যদি তাকাও, ঠিক যে ফুলটা যখন ফোটার কথা ঠিক তখনই ফোটে। কেউ কে চিনিয়ে দিয়েছে এটা তোমার ফোটার সময়। এবং তুমি যদি খুব মন দিয়ে ওর রঙগুলোকে লক্ষ্য করো, পৃথিবীর সবচেয়ে বড় শিল্পীও ওই অসাধারণ রং লাগাতে পারবে না, চেষ্টা করেছে অনেকে। ফলে প্রকৃতির প্রতি একটা শ্রদ্ধাশীল থাকাটা আমাদের অস্তিত্বের শর্ত। এইবার দেখো, এই যে হিমালয়ান গ্লেশিয়ার, এটা নিয়ে বিজ্ঞানীদের উদ্বেগের অন্ত নেই। এটা বলছে প্রায় এই 33,000 স্কোয়ার কিলোমিটার এলাকা জুড়ে হিমবাহগুলো প্রায় 3-4-2-1 ঘন কিলোমিটার জল ওখানে স্টোর হয়ে আছে। এই যে জলটা স্টোর হয়ে যাচ্ছে, পৃথিবী যে হারে উষ্ণ হচ্ছে, এবং আমি তোমাকে বললাম যে আমাদের শুখা মরশুমে গঙ্গায় যত জল বয়ে যায় তার 70% হচ্ছে এই যে তুষার গলা এবং বরফ গলা জল। এবার বিজ্ঞানীরা কেউ কেউ বলছেন
আমি জানি না এটা সঠিক বলছেন কিনা, যে আগামী 30 বছরের মধ্যে এই হিমবাহগুলো গলে যেতে পারে। কারণ এই হিমবাহগুলো প্রতি বছর 46 সেন্টিমিটার করে গলে যাচ্ছে, পাতলা হয়ে যাচ্ছে। ফলে এবছর 46 সেন্টিমিটার মানে পরের বছর আরো 46 সেন্টিমিটার, তারপরের বছর আরো 46 সেন্টিমিটার। ফলে এই বরফগুলো যদি না থাকে তাহলে গঙ্গা একটা সিজনাল রিভার হয়ে যাবে, সেটা শুধু বর্ষায় ফ্লো করবে, বাকি সময় ফ্লো করবে না। সেই জন্যই বিজ্ঞানীদের এত উদ্বেগ, এবং সেটা প্রাণের ওপর বড় ধরনের আঘাত ফেলবে, আমাদের সভ্যতার উপর বড়, আমাদের কৃষি সভ্যতার উপর আঘাত ফেলবে। এইটা দেখো মানুষ কিভাবে নদীর সাথে বাঁচে। এই যে কৃষিকাজটাকে দেখছো, এটাকে বলে ফ্ল্যাট প্লেইন এগ্রিকালচার, প্লাবনভূমির কৃষিকাজ। এটা হচ্ছে কি, বর্ষায় নদীটা এই পর্যন্ত ছড়িয়ে যায়, তারপরে সে যখন ফিরে যায় সে পলিটাকে ফেলে রেখে যায়। এইখানে কোনো রাসায়নিক সার লাগে না, কোনো রকমের সেচ লাগে না, এখানে একটা কৃষিকাজ মানুষ করে। এটা এটা এই বাংলার সমৃদ্ধি দিয়েছে। যেহেতু বাংলা নদীমাতৃক, এই ফ্ল্যাট প্লেইন এগ্রিকালচার খুব ইম্পর্টেন্ট। সাহেবরা যখন প্রথম এলো তারা ভাবলো যে এই রাজ্যে বন্যা হয় বারে বারে, আর বন্যা হলে আমাদের রাজস্ব সংগ্রহ করতে অসুবিধা হয়। তারা তো বেসিক্যালি বেনিয়ার জাত। তারা প্রথম যে নদীটাকে বাঁধার চেষ্টা করলো সেটা দামোদর। তারা করলো কি, দামোদরের দুই পারে উঁচু করে মাটির বাঁধ দিয়ে দিল, মাটির বাঁধ দিয়ে যাতে বন্যা না ছড়িয়ে প্লাবনভূমিতে আসে। এই কাজটা করার ফলে ছোট ছোট বন্যাগুলো থেমে গেল। কিন্তু যে পলিটা প্লাবনভূমিতে এসে প্লাবনভূমিকে উর্বর করত, সেটা নদীর খাতে থেকে গেল। এই যে থেকে গেল, তার ফলে হলো কি, নদীর খাতটা আস্তে আস্তে তার জল ধারণ ক্ষমতা কমলো। যেহেতু ওরা দেখলো যে বন্যা হলে মাঝে মাঝে জিটি রোডের উপর জল চলে আসছে, রেল লাইনের উপর জল চলে আসছে, আমাদের পানাগড় আর্মি বেসে জল চলে আসছে, অতএব এই বন্যাটাকে আমরা কিছুতেই হতে দেবো না, এই বন্যাটাকে আমরা তারা বলল দামোদর হচ্ছে সরো অফ বেঙ্গল, বাংলার দুঃখ। কিন্তু পৃথিবীতে এরকম একটা নদী অববাহিকা নেই যার উজানের দিকটা এমন কয়লা সম্পদ এবং অন্যান্য খনিজ সম্পদে সমৃদ্ধ, নিচের দিকটা এত উর্বর যে হ্যামিল্টন লিখছেন বর্ধমান এবং হুগলি জেলা সারা বাংলাকে খাওয়াতে পারে, এত ফসল হয়। যখন ওরা দামোদরকে বেঁধে ফেললো, তার ঠিক 7 বা 8 বছরের মাথায় বর্ধমানে দুর্ভিক্ষ হচ্ছে। আমার দুঃখ হচ্ছে এটা, স্বাধীনতা উত্তর এই পরবর্তী 8 দশক পরেও আমরা বাচ্চাদের শেখাই যে দামোদর হচ্ছে বাংলার দুঃখ। পৃথিবীতে এমন একটা নদী নেই, দামোদর যদি না থাকতো তাহলে দুর্গাপুর ইন্ডাস্ট্রিয়াল বেল্ট, আসানসোল ইন্ডাস্ট্রিয়াল বেল্ট বা ওই বার্নপুরের ইন্ডাস্ট্রিয়াল বেল্ট তৈরি হতো না, বা নিম্ন দামোদর অববাহিকা এত উর্বর হতো না। ওটা ছিল কলোনিয়াল হিস্ট্রি। ঔপনিবেশিকরা ওদের স্বার্থে ওইরকম একটা ইতিহাস, ওরকম একটা কথা বলেছিল। আর আমরা স্বাধীনতার পরে প্রায় 8 দশক ধরে শিশুদের শেখালাম যে দামোদর হচ্ছে যে নদী সমৃদ্ধি দিয়েছিল, যে নদী প্রসপ্যারিটি দিয়েছিল, তাকে আমরা বললাম বাংলার দুঃখ। আমি গভীরভাবে বিশ্বাস করি উই নিড টু রিরাইট আওয়ার হিস্ট্রি। আমাদের ইতিহাসকে নতুন করে লেখা দরকার, আমাদের ভূগোলটাকে নতুন করে লেখা দরকার। যেটা সত্য, যেভাবে মানুষ বেঁচেছে সেইভাবে নদী এখানে কি দিয়েছে সেটাকে খুব ভালো করে শিশুদের বোঝানো দরকার। তবে বাচ্চারা বুঝবে যে কেন আমার নদীকে বাঁচিয়ে রাখা দরকার। হ্যাঁ, ঠিক আছে। এইবার এলো যখন ক্রমশ জনসংখ্যা বাড়তে আরম্ভ করলো। তোমরা জানো যে 8 শতাব্দীর শেষে ইংল্যান্ডে শিল্প বিপ্লব হলো। এই শিল্প বিপ্লবের ফলশ্রুতিতে তখন এখানে ইংরেজরা এই দেশ দখল করেছে। ফলে এখানে নদীর কতগুলো জিনিস ঘটতে আরম্ভ করলো। এক হচ্ছে আমাদের কৃষিক্ষেত্রে একটা বাণিজ্যিকরণ হলো। 3টে ফসল সাহেবরা আমাদের কৃষিক্ষেত্রে ইন্ট্রোডিউস করলো। একটা হচ্ছে নীল চাষ, একটা হচ্ছে উত্তরবঙ্গে চায়ের চাষ, আর দক্ষিণবঙ্গে পাটের চাষ। এইটাকে বলে কমার্শিয়ালাইজেশন অফ ইন্ডাস্ট্রিজ। আর হুগলি নদীর 2 পারে সেই শিল্পগুলো গড়ে উঠতে আরম্ভ করলো যেগুলো ওদের প্রয়োজন ছিল, যেমন পাট শিল্প ইত্যাদি ইত্যাদি। একেবারে হরিদ্বার থেকে উত্তরপ্রদেশের মধ্য দিয়ে নদীটা যখন বয়ে আসছে, তার পারে একের পর এক শহর গড়ে উঠলো।
আমাদের এখানে কলকাতা গড়ে উঠলো, শুধু তাই নয়, এরকম নদী পাড়ে 42টা শহর গড়ে উঠল, বহু শিল্প গড়ে উঠল। যেহেতু তখন কোনো পরিবেশের বিধিনিষেধ ছিল না, সেই জন্য সমস্ত শিল্প কেন্দ্রগুলো এবং শহরগুলো তাদের নোংরা জল নদীতে ফেলতে আরম্ভ করলো, যার ফলে দেখা গেল নদী তার জলের গুণগত মান ক্রমশ হারাতে আরম্ভ করলো। এর সাথে সাথে যেটা এলো সেটা হচ্ছে আমাদের শক্তি চাই, ফলে নদীগুলোকে বাঁধা, নানান জায়গায় বাঁধতে আরম্ভ করলো। ফলে যে প্রবল স্রোতটা আগে, জল পলি স্রোত আগে দূষণটাকে ধুয়ে নিয়ে যেত, নদী তার শক্তিও হারালো। তুমি যদি তাকিয়ে দেখো, একের পর এক জায়গায় উত্তরাখণ্ড থেকে দক্ষিণ দিকে পর্যন্ত পর 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 বাদ দেওয়া হলো। এগুলো কিছুটা আমাদের দরকার ছিল, কিন্তু সীমা অতিক্রম করাটা ভুল হয়েছে বলে আমার ধারণা। এগুলো শক্তি উৎপাদনের জন্য করা হলো, আর নিচের দিকে সেচের জন্য করা হলো। কিরকম সেচের জন্য করা হলো? হরিদ্বার থেকে নিচে এই আপার গঙ্গা ক্যানাল, তারপরে মিডল গঙ্গা ক্যানাল, তারপরে লোয়ার গঙ্গা ক্যানাল, সব নিচে এসে একেবারে ফারাক্কার ব্যারেজ, এই এত ব্যারাজ ড্যাম তৈরি করা হলো, যার ফলে নদী খণ্ড খণ্ড ভাগ হয়ে গেল। বহমান জলের স্রোত জায়গায় জায়গায় বদ্ধ জলায় পরিণত হলো। এতে কিরকম স্ট্রাকচার হয় জানো? এরকম, এইটা মানারি ভ্যালি, ওপরটা দেখো, এইখানে জল জমিছে, নিচের অংশটা একেবারে সাদা, ড্রাই হয়ে গেছে, একেবারে শুকনো। এটাকে বলে লংগিটিউডাল ডিসকানেক্টিভিটি অফ দ্য রিভার। ফলে বহু ভূজীব বৈচিত্র্য হারিয়ে যায়, এবং নদীর যে জলের যে গুণগত মান, ইংরেজিতে যাকে ফিজিকো কেমিক্যাল প্যারামিটার্স বলে, সেগুলো বদলাতে আরম্ভ করে। যে প্রাণগুলো গতিশীল জলে বেঁচে থাকে, সেই প্রাণ বদ্ধ জলে থাকে না। ফলে সব কিছু বদলাতে আরম্ভ করলো। ফলে এই যে দেখো, তুমি এইখান থেকে নিচের দিকে যদি তুমি দেখো, তাহলে দেখবে সব, এই যে কানপুর ব্যারাজ, এর নিচের দিকটা যদি তুমি দেখো, তুমি যদি অত দূরে যেতে হবে না, তুমি যদি একদিন কষ্ট করে দুর্গাপুর যাও, তাহলে দুর্গাপুর ব্যারাজের নিচে দামোদরকে দেখলে মনে হবে তোমার একটা মরুভূমির মতো। ফলে এই লংগিটিউডাল ডিসকানেক্টিভিটি অফ দ্য রিভার, সেটা নদীকে বদ্ধ জলায় পরিণত করলো। কিন্তু এই নদী তো আমাকে লালন পালন করেছিল, ফলে সভ্যতা, ধর্ম, শিল্প সব নদীর পাড়ে এসেছিল। এটা হরিদ্বারের ছড়ি। নেহেরু, জওহরলাল নেহেরু তার বিখ্যাত বই ডিসকভারি অফ ইন্ডিয়াতে লিখছেন যে ভারতীয় সভ্যতার ইতিহাস আসলে গঙ্গার ইতিহাস। এই নদীর পাড়ে বহু রাজার উত্থান পতনের কাহিনী, বহু সভ্যতার গড়ে ওঠার কাহিনী। ফলে এই নদী আস্তে 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 যে মরে যাচ্ছে, এটা আমাদের উদ্বেগের বিষয়। এটার জন্য সবটা প্রকৃতি দায়ী নয়। আমরা একটা ছবি আমি তোমাদের দেখাবো, এই ছবিটা, এটা কয়েক বছর আগে আমি এখানে গঙ্গা পুজো হচ্ছে বেনারসের ঘাটে, তো খুব কালারফুল। আমার ধর্মকর্মে খুব একটা মতি নেই, সেটা হচ্ছে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম, খুব ভালো লাগছিল দেখতে আমার। পরদিন সকালে আমি ফিরে যাই, আবার দেখলাম পুজোর সব উচ্ছিষ্ট নদীতে ফেলা হয়েছে, এবং ধারণা যে নদী সবই গ্রহণ করতে পারে, নদী একটা পর্যন্ত নিতে পারে, সে তার একটা নিজেকে পরিশোধন করার ক্ষমতা আছে, কিন্তু এতটা বর্জ্য তার ধারণ করার ক্ষমতা নেই। এরপরে অবশ্য বেনারসের গঙ্গা অনেকটা ক্লিন হয়েছে, অনেকটা ভালো হয়েছে। কিন্তু আমরা যদি পরপর দেখি, যেটা ডাইরেক্টর সাহেব বলছিলেন, এইরকম নালা, এইরকম দূষিত জল নদীতে এসে পড়ছে। এবং শুধু তাই নয়, নদী পাড়ে বহু জায়গায় এরকম কঠিন বর্জ্য ফেলা হচ্ছে। ফলে নদী তার জলের, এইখানে তাকালেই তুমি দেখতে পাবে, এই যে দূষিত জলটা বিশুদ্ধ জলের সাথে পুরো জলের গুণগত মানটাকে বদলে দিচ্ছে। তোমাদের এরপরে কয়েকজনকে, এত ছেলে মেয়েকে শেখানো সম্ভব না, আমরা দেখাবো যে কিভাবে জলের গুণগত মানটা আমরা পরীক্ষা করে দেখি। কয়েক বছর আগে সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ডের স্টাডি বলেছিল যে 138টা বড় নালা গঙ্গায় মেশে। কোন রাজ্যে কতটা মেশে তারা একটা হিসেব করেছিল। এই 138টা বড়, ছোট নালার সংখ্যা যদি ধরো তাহলে কয়েক হাজার হবে। এটা এরা প্রায় 600 কোটি লিটার নোংরা জল নদীতে এনে প্রতিদিন ফেলছে, এবং সেটা যে জৈব রাসায়নিক চাহিদাটা তৈরি করে, সেটা 999 টন পার ডে। একদিনে জৈব রাসায়নিক চাহিদা, মানে তুমি একটা মরা কুকুর বা গরুর যদি জলে ভাসতে দেখো,
সে যখন পচছে সে অক্সিজেনটাকে নিয়ে নিচ্ছে, যার ফলে একটা বিওডি লোড তৈরি করে, যার ফলে প্রতিদিন এইটা তৈরি হচ্ছে। এবার এটাকে যদি তুমি 365 দিয়ে গুণ করো তাহলে তুমি বুঝতে পারবে যে নদী কত নোংরা জল ধারণ করছে আর কতটা পরিমাণ সে বিওডি লোড সে প্রতিদিন তার মধ্যে মেশাচ্ছে। এইটা দিয়ে চিনতে পেরেছে, এটা অনেক সংবাদপত্রে বেরিয়েছে। বহু মানুষ গভীর বিশ্বাসে, ধর্মকর্ম একদম খারাপ জিনিস নয়, চুরি ডাকাতি রাহাজানি করার থেকে ভালো। তারা যে নদীটায় স্নান করছে সেই নদীটা কিন্তু সবটা স্নানের যোগ্য নয়। সেটা যে কোন জল স্নানের যোগ্য সেটা ভারত সরকার ঠিক করে দিয়েছে। সেটা ওরা বলছে যে নদীতে দ্রবীভূত অক্সিজেন যদি 1 লিটারে 5 মিলিগ্রাম বা তার বেশি থাকে তাহলে সবচেয়ে ভালো। বিওডি লোড যেটা বললাম জৈব রাসায়নিক অক্সিজেনের চাহিদা, সেটা 3 মিলিগ্রাম অতিক্রম করা চলবে না। আর একটা ব্যাকটেরিয়ার সংখ্যা, কলিফর্ম বা অন্যান্য ব্যাকটেরিয়ার সংখ্যা, সেটা যদি 500 থাকে তাহলে খুব ভালো। আর সর্বোচ্চ যদি 2500 যায়, আমার নিজের ধারণা 2500 যাওয়াটা উচিত নয়, 500 থাকলে সবচেয়ে ভালো, তাহলে মোটামুটি জনস্বাস্থ্যের পক্ষে ততটা বিপজ্জনক নয়। এখানে যেদিন স্নান করছিল তার সেই সময়কার তথ্য এখনো প্রকাশিত নয়, তার আগে দেখছিলাম, সেটা হচ্ছে যে এইখানে দেখো কলিফর্ম ব্যাকটেরিয়া কাউন্ট 24শে সেপ্টেম্বর 2200 ছিল এই ব্যাকটেরিয়ার কাউন্টটা। ফলে এই যে এইটা যখনই এত লোক গিয়ে হাজির হবে তখন যেটা হয়, বহু রকমের তাঁবু ফেলে মানুষ সেখানে বাস করেন। তাদের যে নিত্যনৈমিত্তিক ক্রিয়াকলাপ, সেটা থেকে যে বর্জ্যটা তৈরি হবে সেটা অনিবার্যভাবে কিছুটা নদীতে যাবে। তবু গভীর বিশ্বাসে বহু মানুষ স্নান করেছেন, তারা কিচ্ছু অন্যায় করেননি। যেটা করেছেন সেটা হচ্ছে তার নিজের স্বাস্থ্যের পক্ষে একটা বিপজ্জনক অবস্থা তৈরি করেছেন। আমি এক বৃদ্ধ মানুষ কয়েকদিন আগে আমার সাথে দেখা করতে এলেন, হাতে লাঠি। তিনি বললেন যে আমি কেমন আছেন, বলে এই তো কুম্ভ থেকে এলাম। সারা ভারতবর্ষ আমার মনে হলো দুভাগে ভাগ হয়ে গেছে, যারা কুম্ভে গেছেন আর যারা কুম্ভে যাননি। তো আমি জিজ্ঞেস করলাম যে আপনার হাঁটুটা, লাঠি হাতে হাঁটছেন বৃদ্ধ মানুষ, আমি হাঁটুটা অপারেশন না করিনি, কুম্ভ থেকে এলাম তো এবার যাব ডাক্তারের কাছে। আমি স্নান করে হাঁটুর ব্যথা কমলো? বললো না, একটু বেড়েছে বোধহয়। তবু তো মানুষ বিশ্বাস করে যাকে সেইভাবে থাকাটা খারাপ কিছু নয়। ফলে নদীটা খুব ভালো নেই, সারা পৃথিবীর অনেক নদী ভালো নেই, আমাদের নদীটাও ভালো নেই। ফলে কি করতে হবে আমি এইখানে আমি শেষ করে আনবো, সেটা হচ্ছে 2009-10 সালে ভারত সরকার একটা কমিটি গঠন করে, মূলত আইআইটির 7টা আইআইটির অধ্যাপকদের নিয়ে। আমাকেও ডেকে নেওয়া হয়েছিল যে কি করতে হবে, গঙ্গাকে বাঁচাতে গেলে কি করতে হবে। কারণ 1985 সালে গঙ্গা অ্যাকশন প্ল্যান বলে একটা প্ল্যান ডিক্লেয়ার করা হয়েছিল, তখন রাজীব গান্ধী আমাদের প্রধানমন্ত্রী। তিনি বেনারসের ঘাটে দাঁড়িয়ে বলেছিলেন যে প্রিন্সিপালটা ঠিক হয়েছিল যে একটা প্রথম কথা বলা হয়েছে ইন্টারসেপশন, কোনো নালা যেন নদীতে না মেশে, তার মুখগুলো বন্ধ করো। দ্বিতীয় হচ্ছে ডাইভারশন, ওই নোংরা জলটাকে কোনো একটা ট্রিটমেন্ট প্লান্টে নিয়ে যাও, ডাইভারশন হলো। তারপরে সেটাকে ট্রিটমেন্ট করো, ট্রিটমেন্ট করে সেটা ব্যবহারের যোগ্য করো, তারপরে তুমি নদীতেই ফেলো বা অন্য কাজে ব্যবহার করো। তাহলে ইন্টারসেপশন, ডাইভারশন, ট্রিটমেন্ট, এইটা ছিল লক্ষ্য। কিন্তু আমরা 30 বছর পরেও দেখলাম যে বিশেষ কিছু হয়নি, নদী যথারীতি দূষিত। তারপরে আবার নতুন ভাবনা এসছে, নমামি গঙ্গে বলে প্রকল্প, সেখানেও কিন্তু নদীর গুণগত মানের কিছুটা উন্নতি হয়েছে, কিন্তু যেটা হয়নি কলিফর্ম ব্যাকটেরিয়া কাউন্টটা এখনো, যেটা মূলত গবাদি পশু এবং মানুষের মলমূত্র থেকে আসে। তুমি যদি মালদায় কখনো যাও দেখবে মালদার নদীর চরে বহু গরু ছেড়ে দেখা হয়েছে এবং তাদের যত কিছু উচ্ছিষ্ট সব ভেসে নদীতে আসে। আরেকটা কথা আমরা একদম হিসেবই করতে পারি না, নদীর 2 পাটটা যে প্লাবনভূমি, এই ফ্ল্যাট প্লেনটা, এই ফ্ল্যাট প্লেনটার যে এগ্রিকালচারাল রিফিউজ, অর্থাৎ কৃষিক্ষেত্রে যেসব রাসায়নিক এবং কীটনাশক আমরা ব্যবহার করি, সেটাও প্রতিদিন ধুয়ে নদীতে আসতে পারে বর্ষার সময়। যার ফলে আমরা দেখি, এবং এখনো বহু মানুষ তাদের প্রাতকৃত নদী পাড়ে করেন, গরু ছাগল তো বাদই দিলাম, সেটাও ধুয়ে নদীতে আসে। এটাকে বলে নন পয়েন্ট সোর্সেস অফ ইলোস, ওই 138টা বা কয়েক হাজার নালার বাইরে। এইটা
ফলে আমরা আইআইটির অধ্যাপকদের সাথে আমরা প্রায় 5 বছর ধরে কাজ করি। 2015 সালের গোড়ায় আমরা রিপোর্ট দিই। খুব সংক্ষিপ্ত আকারে বলি কি কি বলা হয়েছিল। আমরা প্রথম বললাম যে দেখো, নদীর জল অবিরল বইতে দিতে হবে। তাকে যদি তুমি কোথাও বাধা দাও, যদি তোমার দরকার হয়, যেমন আমরা করেছি, ফারাক্কায় করেছি, কানপুরে করেছি, তাহলে কিছুটা জল তুমি নাও, কিছুটা জল ছেড়ে দাও। এটা কিন্তু মহামান্য ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনালও বলছে তুমি সব জল নিও না, কারণ সব জল তোমার একার নয়, নদীতে যে প্রাণগুলো আছে তাদেরও সে অধিকার আছে। এলাহাবাদ হাইকোর্ট একটা জাজমেন্টে বলেছিল নদীকে একটা জীবন্ত সত্তা হিসেবে দেখো, তাকে অবিরল বইতে দেওয়াটা একটা জরুরি কাজ। দ্বিতীয় কথা হচ্ছে নির্মল ধারা, নদীর জলকে দূষিত, একটা ড্রপ অফ ওয়েস্ট ওয়াটার, নোংরা জল যেন নদীতে না যায়, এটা হচ্ছে লক্ষ্য। কিন্তু এটা খুব কঠিন কাজ। যেমন ধরো আমি পশ্চিমবঙ্গটা নিয়ে শুধু যদি বলি, আমাদের যে নালাগুলো কয়েকটা, যদি আমি বলি বালিখালটার কথা, আমরা যদি ভাবি বালিখালটাকে একেবারে ওখানেই বন্ধ করে দেব, তাহলে পেছন দিকের বিস্তীর্ণ এলাকা ভেসে যাবে। কিন্তু ওইভাবে নোংরা জলও নদীতে আসা উচিত নয়, কারণ এইখানে হুগলি নদী যে কটা জায়গায় সবচেয়ে দূষিত, তার মধ্যে দক্ষিণেশ্বরের ঘাট আছে। আর বহু মানুষ দক্ষিণেশ্বরের ঘাটে স্নান করে ভাবেন যে আমি স্বর্গে না হলেও তার কাছাকাছি ঈশ্বরের দেখা পেয়ে গেলাম। তাহলে এই বোধটাও তৈরি করতে হবে। এটা দ্বিতীয় হচ্ছে নির্মল ধারা। তৃতীয় হচ্ছে নদী একটা জিওলজিক্যাল এন্টিটি, মানে এটা জলচক্রের একটা পার্ট। ফলে তুমি তাকে চক্রটাকে সম্পূর্ণ করতে দিতে হবে, এটা তোমার অস্তিত্বের শর্ত। তুমি যদি জায়গায় জায়গায় একে খণ্ড বিখণ্ড করে ফেলো এবং এক ফোঁটা জল যদি সমুদ্রে ফিরতে না দাও, তাহলে এই চক্রটা সম্পূর্ণ হয় না, এই জিওলজিক্যাল এন্টিটিটা সম্পূর্ণ হয় না। তাহলে যেটা হয় সেডিমেন্ট ট্রান্সফার, অর্থাৎ পলি যে স্রোত জলের সাথে বয়ে, এটা যদি না বইতে দেওয়া যেত, তাহলে এই গাঙ্গেয় বদ্বীপটা তৈরি হতো না। এই গাঙ্গেয় বদ্বীপ তৈরি হয়েছে জল পলি স্রোতে। শুধু জল যদি আসতো, তাহলে এই পৃথিবীর এই উর্বরতম ভূখণ্ডটা তৈরি হতো না। ফলে এই জিওলজিক্যাল এন্টিটিটাকে মানতে হবে। আর লাস্টলি ইকোলজিক্যাল এন্টিটি। ইকোলজিক্যাল এন্টিটি মানে এই পৃথিবীতে প্রতিটা প্রাণীর অধিকার আছে। এই পৃথিবী মানুষের একার নয়। আজকে থেকে প্রায় 100 বছর আগে রবীন্দ্রনাথ শান্তিনিকেতনে একটা অভিভাষণ দিচ্ছিলেন। আমি পড়তে পড়তে মনে হচ্ছিল আমার, মানুষটি তার সময়কাল থেকে 100 বছর এগিয়েছিলেন। তিনি বলছেন যে দেখো, পৃথিবীতে যত প্রাণী বসবাস করে সবাই প্রকৃতি থেকে তার বেঁচে থাকার উপাদানগুলো গ্রহণ করে, কিন্তু তারা প্রত্যেকে আবার প্রকৃতিতে সেই উপাদানগুলোকে ফিরিয়ে দেয়, দিয়ে চক্রটাকে সম্পূর্ণ করে। মানুষই হচ্ছে একমাত্র প্রাণী যার চাহিদা অন্তহীন। কোনো পাখি দুটো বাসা বানায় না। কিন্তু আমাদের মাঝে মাঝে ইচ্ছা হয়, যদি সল্টলেকে একটা বাড়ি থাকে তাহলে নিউ টাউনে আরেকটা বাড়ি হলে ভালো হয়। নিউটনের বাড়িটা হয়ে যাওয়ার পরে আমি ভাবলাম দিল্লিতে একটা থাকলে ভালো হয়। তারপরে যদি আরেকটু ক্ষমতা থাকে তাহলে হয়তো নিউ ইয়র্ক বা লন্ডনে, আর যদি আরেকটু সম্পন্ন হই আমি ভাবতে পারি একটা দ্বীপ যদি পুরোটা কিনে রাখতে পারতাম। এই যে সর্বগ্রাসী চাহিদা, এটা শুধু মানুষের মধ্যে আছে। রবীন্দ্রনাথ বলছেন সে ফেরায় না কিছু, প্রকৃতি থেকে যা নেয় সেটা, এবং সে তার এবং প্রকৃতির মাঝখানে একটা ইট কাঠ কংক্রিটের জঙ্গল তৈরি করে নিত্য আদান প্রদানটা বিঘ্নিত করে। উনি বলছেন যখন আমি দেখি যে প্রকৃতি থেকে ক্রমাগত নিচ্ছি আর ফেরাচ্ছি না, প্রকৃতি ক্রমশ রিক্ত হচ্ছে, আমার মনে হচ্ছে যে প্রকৃতি ক্রমশ রিক্ত হতে হতে একটা ইঙ্গিত দিচ্ছে। উনি বলছেন যে প্রকৃতির সহনশীলতা কিছু দূর পর্যন্ত সয়, তারপরে আসে বিনাশের পালা। এবার যদি তুমি চারপাশে যা ঘটছে সব তাকিয়ে দেখো, পৃথিবীর 176 বছরের ইতিহাসে 2024 সবচেয়ে উষ্ণতম বছর। তুমি যদি দেখো বন্যা বাড়ছে, খরা বাড়ছে, সাইক্লোনিক স্টর্মস, সাইক্লোন বাড়ছে, বারে বারে সুন্দরবনের উপকূলে আছড়ে পড়ছে, এবং পৃথিবীতে ভূজীব বৈচিত্র্য যে বিপুল পরিমাণে হ্রাস পেয়েছে, সেটা শুনলে তোমরা চমকে যাবে। গত 50 বছরে পৃথিবীতে নানা প্রাণীর সংখ্যা 68 থেকে 70% কমেছে। আর ঠিক সেই সময়কালের মধ্যে মানুষের
সংখ্যা দ্বিগুণ হয়েছে। ফলে আমাদের নদীর ওপর চাপ বাড়ছে, আমাদের ভূমির ওপর চাপ বাড়ছে, সর্বোপরি পৃথিবীর ওপর এমন একটা চাপ বাড়ছে যেটা পৃথিবীর সহনশীলতার বাইরে। ফলে আমাদেরকে বাঁচাতে হবে। পৃথিবীর বেঁচে থাকার আমাদের যে উপাদানগুলো, তার মধ্যে নদী একটা খুব গুরুত্বপূর্ণ। আমাদের জমি ক্রমশ ক্রমশ বন্ধা হয়ে যাচ্ছে। 60-এর দশকের গোড়ায় আমরা যখন গ্রিন রেভলিউশন করেছিলাম, হরিয়ানা আর পাঞ্জাব থেকে শুরু হয়েছিল, সেটাকে বলা হয়েছিল ফুড বাস্কেট অফ ইন্ডিয়া, ভারতবর্ষের খাদ্য ভাণ্ডার হবে। এখন এত কীটনাশক আর রাসায়নিক ছড়িয়েছি যে হরিয়ানা আর পাঞ্জাব এখন বলা হয় ক্যান্সার বেল্ট অফ ইন্ডিয়া। বিকানির থেকে ভাতিন্দা একটা ট্রেন যায়, সকালবেলা স্থানীয় লোকেরা বলে ক্যান্সার স্পেশাল। একটা ভয়ঙ্কর অবস্থার মধ্যে দিয়ে আমরা চলে যাচ্ছি। যে প্রাণীগুলো আগে পরাগ মিলন করত, মৌমাছির মতো প্রাণী, তারা এই কীটনাশকের দাপটে ক্রমশ লুপ্ত হয়ে গেছে। চাষের জমিতে কেঁচো নেই, গেঁড়ি নেই, গুগলি নেই, ছোট মাছগুলো ধান খেতে খেলতো তারা কেউ নেই। যারা পরাগ মিলন করত সেই মৌমাছির মতো প্রাণীরা নেই। আইনস্টাইন বলেছেন, যদি কোনোদিন পৃথিবী থেকে মৌমাছি লুপ্ত হয়, বুঝবে তোমার আয়ুষ্কাল শেষ হয়ে আসছে। আমাকে চোখ খুলে দিয়েছিল মুর্শিদাবাদের গ্রামের এক কৃষক। আমি দেখছি সকালবেলা এইটুকুটুকু বাচ্চারা দুটো ঝিঙের ফুল নিয়ে হাতে হাতে ঠেকাচ্ছে। আমি জিজ্ঞেস করলাম কি হচ্ছে, বলে এই কাজটাকে মৌমাছি করত, এখন তো তারা আর আসে না, ফলে আমরা হাতে হাতে করি। এখন এইটা ক্রস পলিনেশন বা পরাগ মিলন যদি না হয়, তাহলে ফুলের পরে ফল ফলবে না এবং খাদ্য সুরক্ষা বিঘ্নিত হবে। ফলে আমাদের নদী, জল, সভ্যতাকে যদি সত্যি সত্যি বাঁচাতে হয়, তাহলে নদীগুলোকে বাঁচানো দরকার, আমাদের বাতাসটাকে বিশুদ্ধ রাখা দরকার এবং সর্বোপরি সমস্ত ভূজীব বৈচিত্র্যকে রক্ষা করা দরকার। ফলে যে ওয়েস্টার্ন স্টাইল অফ ডেভেলপমেন্টে আমরা অভ্যস্ত হয়ে গেছি, যে লজিক অফ প্রফিট দিয়ে আমরা আমাদের জীবনযাপনকে ভাববার চেষ্টা করছি, এটা চিরায়ত ভারতীয় সভ্যতা শেখায় না। ভারতীয় সভ্যতা শেখাতো, যাহাতে অমৃত নাই তাহা লইয়া আমি কি করিব। ফলে সেই অমৃত মানে প্রকৃতির প্রতি শ্রদ্ধাশীল থাকা। সিস্টার লিখছিলেন এক জায়গায় যে ভারতীয়রা গঙ্গাকে এত পুজো, এত শ্রদ্ধা করে, ওরা যখন স্নান করতে নামে, যেহেতু তার পাটা প্রথম জলকে স্পর্শ করছে, সে জল তুলে নিয়ে মাথায় দেয়, নিয়ে নদীকে প্রণাম করে তারপরে নদীতে নামে। আর তারপরে 2020 সাল নাগাদ আরেকটা বই লেখে আমার এক বন্ধু, তিনি গঙ্গার গোমুখ থেকে গঙ্গাসাগর পর্যন্ত একটা ছোট নৌকায় এসেছিলেন, তার একটা পার্টে আমি ওর সাথে ছিলাম। ও লিখছেন যে প্যারাডক্স অফ ইন্ডিয়ান কালচার হচ্ছে, উনি বলছেন ভারতীয়দের অভ্যাসের দ্বিচারিতা হচ্ছে, তারা নদীকে মা বলে পুজো করে, আবার প্রতিদিন নদীকে বিষিয়ে দেয়। ফলে আজকের মূল উদ্দেশ্যটা হচ্ছে আমাদের নাগরিক দায়িত্ব পালন করতে হবে। নাগরিক দায়িত্ব মানে হচ্ছে তুমি এমন একটা জীবনযাপন করবে, তুমি খেয়াল রাখবে এবং তোমার প্রতিবেশীকে সচেতন করবে যে কোন কাজটা আমার করা উচিত, কোনটা আমার করা উচিত নয়। আমার যা বয়স হয়েছে, আমার জীবনটা হয়তো আর কয়েক বছর কোনো রকমে কেটেও যেতে পারে, কিন্তু আমার সন্তানদেরটা কাটবে না। ফলে এই যে সারা দেশ জুড়ে 131টা শহরের বাতাস নিঃশ্বাস নেওয়ার যোগ্য নয়, 300টা নদী দূষিত, এই জায়গা থেকে আমাদের বেরোতে হবে। বেরোতে গেলে তোমরা হবে আমাদের সৈনিক। আমি টিচারদের বলবো, আপনাদের হাতে এমন এক সৈন্যবাহিনী আছে যে সৈন্যবাহিনী ভারতীয় সৈন্যবাহিনীর থেকেও অনেক বেশি শক্তিশালী। তারা এই দেশের মুখটাকে বদলে দিতে পারে। আসুন আমরা সেই চেষ্টা করি। সকলে ভালো থাকবেন। নমস্কার।